স্বাগত রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষে খবর আলোচনা বিশ্লেষণ নিয়ে আমি আছি আতিফা আঞ্জুমান। শুরুতে জানাচ্ছি শিরোনাম। ওসি মোয়াজ্জেমের দায়িত্বে অবহেলার প্রমাণ, নুসরাত হত্যায় মাদ্রাসা কমিটির কয়েকজনের সংশ্লিষ্টতা। চাকরি প্রার্থী ঠেকানো সন্ত্রাসী উদ্বিগ্ন হাইকোর্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যার প্রভাষক নিয়োগ স্থগিত। উচ্ছেদের পাশাপাশি বুড়িগঙ্গা ও তুরাগ তীরে ফের দখল, উঠছে সীমানা প্রাচীর, নতুন করে মাটি ভরা। ভোটার তালিকা হালনাগাদে অন্তর্ভুক্ত হচ্ছেন তৃতীয় লিঙ্গের মানুষ, রোহিঙ্গাদের ঠেকাতে বিশেষ কমিটি। চাল রপ্তানির সুযোগ দিতে নমনীয় বাণিজ্যমন্ত্রী, রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে কঠোর অবস্থান। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিব পুরো খবর। নুসরাত হত্যার আগে যৌন হয়রানির মামলায় তখনকার ওসি মোয়াজ্জেম হোসেনের দায়িত্ব পালনের ত্রুটির প্রমাণ পেয়েছে পুলিশ সদর দপ্তরের তদন্ত দল। হত্যায় মাদ্রাসার পরিচালনা কমিটির কয়েকজন সদস্যের সংশ্লিষ্টতা আছে বলেও মনে করেন ডিআইজি রুহুল আমিন। পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে আরও ৩ থেকে ৪ দিন লাগবে বলেও জানান তিনি। পুলিশ সদর দপ্তরের ৫ সদস্যের তদন্ত দল বৃহস্পতিবার সারাদিনই কাজ করেছে সোনাগাজীতে। নুসরাতের বাড়ি ও মাদ্রাসায় কয়েক দফা ঘুরে দেখেন তারা, কথা বলেন স্বজন ও শিক্ষক সহপাঠীদের সঙ্গে। পরে ডিআইজি রুহুল আমিন জানান, অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে যৌন হয়রানির মামলায় সোনাগাজীর তখনকার ওসি মোয়াজ্জেম হোসেনের দায়িত্ব পালনে ত্রুটির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এখন পুলিশের আর কারো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ওনার ত্রুটি বিচ্যুতি কিছু ছিল বলেই প্রতীয়মান হচ্ছে, কিন্তু যেহেতু আমাদের তদন্ত শেষ হয়নি, এখন আমরা চূড়ান্ত মন্তব্য করব না। বাট অনুসন্ধান শেষে ওনার ত্রুটি বিচ্যুতি যা কিছু পাওয়া যাবে সবকিছুই আমাদের আওতায় আসবে এবং সুপারিশের আওতায় আসবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো। নুসরাত হত্যায় পরিচালনা কমিটির কজন সদস্য জড়িত বলেও জানান তিনি। মাদ্রাসার সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জড়িত থাকলে তদন্তে তাও বেরিয়ে আসবে বলেও আশ্বস্ত করেন তদন্ত কমিটির প্রধান। কমিটির কেউ কেউ তো ইনভলভ, এটা তো বোঝাই যাচ্ছে। এবং আপনারা জানেন পিবিআইতে ইতিমধ্যে যাদেরকে গ্রেফতার করেছে তার ভিতর গভর্নিং বডির সদস্য আছে, কাউন্সিলর এবং গভর্নিং বডির সদস্য এরকমও আছে। ঘটনার পর থেকে নানামুখী চাপে ভীত নুসরাতের পরিবার। তাদের নিরাপত্তায় বাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে। নুসরাতকে যেভাবে ক্ষতি করছে, নুসরাতের বাবা মা ভাই আত্মীয় স্বজন তাদেরকেও কিভাবে এরকম তাদের উপর নির্যাতন করা যায় এটা বোঝা যাচ্ছে। এদিকে নুসরাত হত্যার পরিকল্পনাকারী আব্দুল কাদের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। আর জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে অব্যাহত আছে প্রতিবাদ কর্মসূচি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নুসরাত হত্যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের গাফিলতি পেলে আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছেন অপরাধ বিশেষজ্ঞরা। নিরপেক্ষ তদন্তের স্বার্থে সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা উচিত বলেও মনে করেন তারা। সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, নুসরাত হত্যার পর যার বিরুদ্ধে মামলা হয়েছে সাইবার আদালতে, পিবিআইকে তদন্ত করে ৩০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে আদালত। পিবিআইয়ের এই প্রতিবেদনের উপরে নির্ভর করছে ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তারের বিষয়টি। আর পুলিশ সদর দপ্তরের বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনের উপর নির্ভর করছে মোয়াজ্জেম চাকরি করতে পারবেন কি না। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, এমন স্পর্শকাতর ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভূমিকা উদ্বেগজনক ও নিন্দনীয়। এ কারণে সোনাগাজী থানার সাবেক ওসিকে বিচারের আওতায় না আনলে মধ্যম পর্যায়ে পুলিশ কর্মকর্তারা সতর্ক হবেন না। থানার যে ওসি এবং থানার দারোগা তাদের দৌরাত্ম্যটা যে সবচেয়ে বেশি, আমরা এটা বারবার বলছি, এটা তাকে মুখ সরাতে হাত 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 সরিয়ে ফেলতে বলা হয়েছে। এসব অত্যন্ত, আমি বলবো যে এটি এটা অগ্রহণযোগ্য। যেভাবে এটা ভাইরাল হয়েছে, ছড়িয়ে দেওয়া হয়েছে, তিনি অবশ্যই আমি মনে করি যে অপরাধে দুষ্ট। সাবেক আইজিপি নূর মোহাম্মদ বলছেন, এমন ঘটনায় থানার কর্মকর্তাদের সতর্কভাবে কর্তব্য পালন করা উচিত। কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা প্রয়োজন। একটা ভয়ঙ্কর রকমের একটা অপরাধ। থানা পুলিশ যে মামলাটা
রেকর্ড করা নিয়ে কিছু কথাবার্তা আমরা শুনেছি। যে কতটুকু সত্যি মিথ্যে এটা আমি জানি না, তবে যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই পুলিশের যে চ্যানেল আছে যেভাবে ওরা ওদের ওয়েতে ইনকোয়ারি করে তার এগেনস্টে যদি কোনো ফল পায়, যদি কোনো অপরাধ প্রমাণিত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। পুলিশ সদর দপ্তর বলছে সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে একটি কমিটি। এই কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হয়ে থাকে সেক্ষেত্রে যে কোনো সাধারণ নাগরিকের মতোই তার বিরুদ্ধে পদক্ষেপ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনা অনুসন্ধানে পুলিশ সদর দপ্তরের ডিআইজি SM রুহুল আমিনের নেতৃত্বে তদন্ত দল এখন ফেনীতে অবস্থান করছে। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ভাসানটেকে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে 2 সিএনজি অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ ও বাদীর অভিযোগ থেকে জানা যায় 2 মাস ধরে ভাসানটেক 1 নম্বর বস্তিতে ধর্ষণের শিকার হয় শিশুটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে 2 অটোরিকশা চালক। পুলিশ ও বাদীপক্ষের অভিযোগ থেকে জানা যায় 2 মাস আগে ভাসানটেক 1 নম্বর বস্তিতে অটোরিকশা চালক আলামিন 5ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে। বস্তির আরেক বাসিন্দা অটোরিকশা চালক আব্দুস সাত্তার তা দেখে ফেলে। সবাইকে ঘটনা জানিয়ে দেওয়ার হুমকি এবং ভয় দেখিয়ে সেও ওই শিশুকে ধর্ষণ করে। 2 মাস ধরে এভাবে ধর্ষণের শিকার হলেও কাউকে জানানোর সাহস পায়নি শিশুটি। অবশেষে নির্যাতন সহ্য করতে না পেরে মাকে ঘটনাটি জানায় সে। পরে মা ভাসানটেক থানায় অভিযোগ করে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ 2 আসামি আলামিন ও আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করে। ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। সময় এক পর্যায়ে তাকে সাথে এরকম খারাপ কাজ প্রলোভন দেখায়, খারাপ কাজ তার রুমের মধ্যে নিয়ে করছে। তারপর এইটা আবার তার আর একজন সিএনজি ড্রাইভার সে আবার এটা দেখে গেছে। সেটা দেখে ফেলার কারণে সে আবার তার আর একটা দাবি যে সে এই কাজই করছে, এটা আমাকে এরকমভাবে দিতে হবে। এ ঘটনায় শিশুর মা ভাসানটেক থানায় বাদী হয়ে মামলা করেছেন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নরসিংদী ও নোয়াখালীতে শিশু ধর্ষণের অভিযোগে 2টি মামলা হয়েছে। এর মধ্যে নরসিংদীর বেলাবতে নির্যাতনের শিকার শিশুর স্বাস্থ্য পরীক্ষায় প্রাথমিক আলামত পাওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকেরা। মামলায় বলা হয়, মঙ্গলবার রাতে বেলাবো উপজেলার আমতুলি গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। এতে অভিযুক্ত মুজিবুরকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে নোয়াখালীর সেনবাগে 4র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন তার বাবা। সেনবাগের উত্তর মোহাম্মদপুর গ্রামে গত সোমবার ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, আসামি বাশারকে ধরতে অভিযান চলছে। তবে গত 6 এপ্রিল সেনবাগের 3য় শ্রেণীর আরেক ছাত্রী ধর্ষণের অভিযুক্ত অটোরিকশা চালক রাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতক্ষীরার আশাশুনিতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশাশুনি থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, 7 মাস আগে শাহিদা খাতুনের সঙ্গে বিয়ে হয় কাশিম মোল্লার। শাহিদার স্বজনের অভিযোগ, বিয়ের পর থেকে যৌতুকসহ নানা কারণে তাদের কলহ চলছিল। এর জেরে বৃহস্পতিবার ভোররাতে শাহিদার গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন কাশিম। এরপর তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্রী শারমিন হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে অভিভাবক ও শিক্ষকেরাও যোগ দেন। দুপুরে কোনাবাড়ি এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এতে প্রায় আধা ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে সুষ্ঠু বিচারের বিষয়ে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে এই ঘটনা মুস্তাকিন রহমান রাজুকে প্রধান আসামি ও আরও 4 জনকে অভিযুক্ত করে কোনাবাড়ি থানায় হত্যা মামলা করেছে শারমিনের স্বজন। কেমব্রিজ কলেজের ছাত্রী শারমিন আক্তার লিজাকে বুধবার দুপুরে কোনাবাড়ি কাঁচাবাজার এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। হামলাকারী লিংকন কলেজের ছাত্র মুস্তাকিনকে ঘটনাস্থলে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক পদে নিয়োগ স্থগিত করেছে হাইকোর্ট। মৌখিক পরীক্ষা বাতিল করে ফের পরীক্ষা নিতে চাকরি প্রত্যাশী এমদাদুল হকের আবেদন 2 সপ্তাহে নিষ্পত্তি করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ দুপুরে এ আদেশ দেয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগের
প্রভাষক পদে নিয়োগের সাক্ষাৎকারে অংশ নিতে গত ২৭ মার্চ ক্যাম্পাসে যান ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এমদাদুল হক। তবে অভিযোগ ওঠে প্রশাসনিক ভবন থেকে ছাত্রলীগ কর্মীরা এমদাদকে কেন্দ্রীয় খেলার মাঠে নিয়ে যায় এবং টাকা দাবি করে। পরে তাকে মারধর করে শিবির কর্মী দাবি করে পুলিশে সোপর্দ করা হয়। ওই লিফটের সামনে থেকে ধাক্কায় নিয়ে গেছে ওই আর্টস ফ্যাকাল্টির পাশে, যে ল্যাকের পাশে যে রাস্তাটা, ওই জায়গা। ওরা কারা? ওরা হচ্ছে যে আমার ডিপার্টমেন্টের ৬ জন আর বাহিরের হচ্ছে 1 জন। কোনো সংগঠনের সাথে এরা আসলে ছাত্রলীগ নামধারী। মূলত আমি মনে করি এরা ছাত্রলীগের ভিতরে অনুপ্রবেশকারী এবং দুষ্কৃতিকারী। এই ঘটনার পর ৩০ মার্চ উপাচার্য বরাবর ফের মৌখিক পরীক্ষা নেওয়ার আবেদন করেন প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থী এমদাদুল হক। তবে তাতে সাড়া দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর হাইকোর্টে রিট করেন এমদাদ। বৃহস্পতিবার রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত উপাচার্যের কাছে এমদাদের করা আবেদন 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়। তাকে যেন আবার ভাইবা বোর্ডে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় এবং এই যে আবেদন উনি করেছেন সেই আবেদনটা আগামী 2 সপ্তাহের মধ্যে মহামান্য হাইকোর্ট সেটা নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও এই যে রুল ইস্যু ওনারা আজকে করেছেন সেটা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত পিটিশনার যে পদের জন্য আবেদন করেছিলেন, যে বিভাগে আবেদন করেছিলেন, সেই বিভাগে শুধুমাত্র উনি যতটুকু ওনার স্বার্থ আছে সেই বিষয়ে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকবে। আদালতের বরাত দিয়ে এমদাদের আইনজীবী জানান, বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে মেধাবীদের এভাবে বাধা পাওয়ার ঘটনা উদ্বেগজনক। মেধাবী শিক্ষার্থীকে যদি কোনোভাবে মূল্যায়ন করা না হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যে চেষ্টাটা করছেন যে বিভিন্ন রকমের প্রণোদনা দিয়ে বিদেশে যারা রয়ে গেছেন স্কলাররা তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, সেইটার পরিবর্তে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো দেখা যাচ্ছে স্কলারদেরকে ধারণ না করে তাদেরকে বরঞ্চ বিশ্ববিদ্যালয়ে কীভাবে না নেওয়া যায় সেই চেষ্টা করছেন। প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষকের 2টি পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রিন লাইট পরিবহনের বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে কৃত্রিম পা দিয়েছে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি। দুপুরে সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক তার পা সংযুক্ত করেন। তিনি জানান, সিআরপির পক্ষ থেকে বিনামূল্যে রাসেলকে বিদেশি প্রযুক্তির কৃত্রিম পা দেওয়া হয়েছে। তবে পা সংযোজন করা হলেও হাঁটা চলার জন্য আরও 4 সপ্তাহ সময় লাগবে তার। সেজন্য বিভিন্ন ধরনের অনুশীলন করতে হবে রাসেলকে। 2018 সালের 28 এপ্রিল রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারান রাসেল সরকার। বিদেশি পর্যটকেরা যাতে বাংলাদেশ ভ্রমণে এসে নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন তা নিশ্চিত করা আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বৃহস্পতিবার 9ম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, দেশের ঐতিহ্য ও আকর্ষণীয় স্থানগুলোকে বিদেশে তুলে ধরতে পর্যটন মন্ত্রণালয় সহ দূতাবাসগুলোকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। মানুষের সম্প্রীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে পর্যটন খাতের ভূমিকার গুরুত্ব উল্লেখ করেন তিনি। পর্যটক বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করায় জোর দেন রাষ্ট্রপতি। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। 3 দিনব্যাপী মেলায় ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত সহ 13টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বিদেশি পর্যটকদের বাংলাদেশে ভ্রমণে আগ্রহী করে তুলতে এ ধরনের মেলা ইতিবাচক অবদান রাখবে। এছাড়া উন্নত হবে বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক, বিকশিত হবে পর্যটন শিল্প এবং সমৃদ্ধ হবে জাতীয় অর্থনীতি। এজন্য আমাদের ঐতিহ্যসহ পর্যটন আকর্ষণীয় স্থানগুলোকে বিশেষ চমৎকারভাবে তুলে ধরতে হবে। অসচেতনতার কারণেই বারবার মানব সৃষ্ট দুর্ঘটনা ঘটছে উল্লেখ করে সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার NEOCর কাউন্সিল সভায় এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিলে ক্ষয়ক্ষতি অনেক কমে আসবে। গত 2 মাসে চুরিহাট্টা, বনানী সহ 6টি অগ্নি দুর্ঘটনার শিকার হয় রাজধানীবাসী। এতে শতাধিক প্রাণহানির পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতিও হয়। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে NEOC সভায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অগ্নি দুর্ঘটনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে করণীয় ও প্রতিকার নিয়েও উঠে আসে নানা বক্তব্য।
সভায় প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে দেশে নানা প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে, পাশাপাশি মানবসৃষ্ট কারণেও ঘটছে দুর্ঘটনা। আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিলে ক্ষয়ক্ষতি কমে আসবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা প্রতিনিয়ত যেটা দেখি যে একটা যেমন একটা বিল্ডিং ধসে পড়ে গেল, সেখানে মানুষ মারা গেল বা তাদের উদ্ধার কাজ, তো এই ধরনের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্যোগ আসে। একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, আবার আরেকটা হচ্ছে সভ্যতার বিকাশের কারণে দুর্যোগ। এটাও আমাদের ভাবতে হবে যে সভ্যতার বিকাশের কারণেও কিন্তু নানা রকম দুর্যোগ এখন দেখা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে প্রতিনিয়ত আমাদেরকে এই বিষয়ে পর্যালোচনা করা এবং আমাদের করণীয়তা নির্দিষ্ট করা, কারণ এর থেকে একটা অভিজ্ঞতা আছে। শিক্ষা প্রতিষ্ঠানে এ নিয়ে আলাদা প্রশিক্ষণ ব্যবস্থা রাখার পাশাপাশি নিজ উদ্যোগে আগুন বা ঝড়ের সময় করণীয় শিখে নেওয়ার পরামর্শও দেন সরকার প্রধান। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলকে সময় উপযোগী করে গড়ে তোলার কথাও জানান শেখ হাসিনা। সকল প্রতিষ্ঠানগুলি জানে যে কী করতে হবে। আমাদের প্রশাসনিক কর্মকর্তা হোক, আমাদের সশস্ত্র বাহিনী হোক, আমাদের বর্ডার হোক, আমাদের পুলিশ বাহিনী হোক, আমাদের আনসার বিজিবি হোক, আমাদের প্রত্যেকে এবং আমাদের সাধারণ জনগণ মোটামুটি এখন তাদের মাঝে একটা সচেতনতা আছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমাদের মাঝে মাঝে এই বিষয়গুলি মানুষকে জানানো আর দুর্যোগ থেকে বাঁচার পথটা করে দেওয়া, এবং দুর্যোগ কত ধরনের আসতে পারে সে বিষয়টাও যেমন সচেতনতা সৃষ্টি করা, আর আসলে কি করণীয় এই বিষয়টাও জানা। জাতীয় পর্যায় থেকেও দুর্যোগ প্রশমনে নির্দেশনা প্রচার করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্রামে শহরের সুবিধা নিশ্চিতে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনাকে সবচেয়ে বড় বাধা মনে করছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্যকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের তাগিদও দিয়েছেন তিনি। গ্রামকে শহরে রূপান্তরে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি বলেন, পরিকল্পিতভাবে গ্রামের উন্নয়ন করতে হবে। সোলার হোম সিস্টেমে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষস্থানীয় দেশ উল্লেখ করে তিনি বলেন, নবায়নযোগ্য অন্যান্য জ্বালানির বিষয়েও সরকার উৎসাহ দিয়ে যাচ্ছে। তরুণ উদ্যোক্তা তৈরির জন্য প্রশিক্ষণের পাশাপাশি বিশেষ ফান্ড গঠনে বিডা উদ্যোগ নিয়েছে বলে জানান সালমান এফ রহমান। একটা সিটি সেন্ট্রিক মেন্টালিটি যদি আপনি চিন্তা করেন, আসলে এইরকম অর্থ একেবারে যেখানে খাল আছে, যেখানে একটু খালি জায়গা আছে, এখানে মানে টোটালি আনপ্ল্যান্ড ম্যানারে সবাই কিন্তু বর্জ্যটা ফেলে দিতে। সেটাকে আমি কিন্তু অনুরোধ করব যে একটা ক্র্যাশ প্রোগ্রাম, যে আমরা এই বর্জ্যটা কিভাবে আমরা কালেক্ট করে এটাকে আমরা বায়োগ্যাসে কিভাবে এটাকে ব্যবহার করা যায়। আগামী 2 বছরের মধ্যে ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সফল হবে বাংলাদেশ, আর এই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ও ফরেন সার্ভিস একাডেমিতে জেনোসাইড কর্নার উদ্বোধন করে একথা জানান তিনি। ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে নতুন উদ্যোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের। ঐতিহাসিক এই ভবনে গড়া হয়েছে জেনোসাইড কর্নার। স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক দলিল সংরক্ষণের পাশাপাশি এখানে তুলে ধরা হয়েছে নৃশংসতার চিত্র। উদ্বোধনের পর স্মারক বইয়ে সই করেন নানা দূতাবাস, মিশনের কূটনীতিক ও কর্মকর্তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আর্মেনিয়ার পর বিশ্বের বৃহত্তম গণহত্যা চালানো হয়েছে বাংলাদেশে। এই উদ্যোগ আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে জোরালো ভূমিকা রাখবে বলছেন পররাষ্ট্রমন্ত্রী। বিদেশি রাষ্ট্রদূত কিংবা ডিপ্লোম্যাটদের এখানে আনবো, আমাদের দেশের লোকরা আনবো, তারা তাদের অনুভূতি প্রকাশ করবেন আর লিখবেন যে ৭১ সালে পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম গণহত্যা হয়েছে। এভাবে আমরা এভিডেন্স সংগ্রহ করব আর আমরা ইউএনওতে চেষ্টা করব। মন্ত্রীর বক্তব্যে একমত হয়ে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাবেক কূটনীতিক ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। বহির্বিশ্বের কাছেও এটা আমাদের একটা আবেদন যাবে যে তারা যেন জানতে পারে, বুঝতে পারে, স্বীকৃতি দিতে পারে যে একটা জেনোসাইড হয়েছিল এবং এই জেনোসাইডের ভিত্তিতে বাংলাদেশ গড়ে উঠেছে। আসলে এটা একটা বিরাট বড় পদক্ষেপ। আর্মেনিয়া কিন্তু তাদের স্বীকৃতির পথে অনেকখানি এগিয়ে গেছে। এভাবে করে ফরেন ডিপ্লোম্যাটসদেরকে, ডেলিগেটসদেরকে দেখিয়েছে, জানিয়েছে ইতিহাসকে। একই সঙ্গে পররাষ্ট্র সেবা দিবসে ১৯৭১ সালে সাহসী ভূমিকার জন্য সম্মাননা দেওয়া হয় সে সময়কার ৩ কূটনীতিক আমজাদুল হক, আনোয়ারুল করিম ও M হোসেন আলীকে।
হাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে 23 এপ্রিল। ইসি সচিব জানান, তালিকায় এবার তৃতীয় লিঙ্গের ভোটাররা অন্তর্ভুক্ত হচ্ছেন। আর রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে 32 উপজেলায় গঠিত হয়েছে বিশেষ কমিটি। ভোটার তালিকা হালনাগাদে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভায় আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পরে কমিশন সচিব জানান, এবারই প্রথম তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে তৃতীয় লিঙ্গের ভোটার। পাশাপাশি আগে নারী বা পুরুষ হিসেবে তালিকায় নাম উঠানোদের জন্য রাখা হয়েছে সংশোধনের সুযোগ। আইন মন্ত্রণালয়ের ভেটিং সহ আমরা ফর্মটা এবার সকলকে প্রদান করেছি, যেখানে হিজড়ারা আলাদাভাবে ভোটার তালিকার অন্তর্ভুক্ত হতে চাইবে তারা সেই সুযোগ পাবে এবং তাদের জন্য আলাদা ভোটার তালিকা প্রণয়ন করা হবে। রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে রোহিঙ্গা প্রবণ 32 উপজেলায় গঠন করা হয়েছে বিশেষ কমিটি। সেখানে ভোটার হতে লাগবে এই কমিটির ছাড়পত্র। পাশাপাশি দুর্গম 62 উপজেলায় হালনাগাদ নির্বিঘ্নে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ইউনূস সাহেবের নেতৃত্বে একটা কমিটি থাকবে, ওখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, চেয়ারম্যান, মেম্বার ওনারা থাকবেন। ওনারা শনাক্তকরণ করবেন যে হ্যাঁ উনি এই দেশের নাগরিক, তার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ উপাত্ত আছে, সুতরাং তাকে ভোটার করতে কোনো আপত্তি নেই। যাতে কোনো রোহিঙ্গা ভোটার হতে না পারে, এই জন্য প্রয়োজনীয় যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা। এছাড়া সচেতনতা তৈরিতে ইসলামিক ফাউন্ডেশনকে অনুরোধ জানানো হয়েছে শুক্রবার জুম্মার নামাজের পর দেশের সব মসজিদ থেকে এ বিষয়ে প্রচার চালাতে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে চালের উদ্বৃত্ত মজুদ আছে দাবি করে সরকারের কাছে রফতানির সুবিধা চেয়েছে মিল মালিকেরা। সচিবালয়ে দুপুরে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে দেখা করে এই দাবি জানান তারা। জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, সত্যিই চালের উদ্বৃত্ত মজুদ আছে কিনা তা যাচাই করে সিদ্ধান্ত নেবে সরকার। দেশে চালের উৎপাদন বাড়লেও কৃষক সঠিক দাম পাচ্ছেন না বলে আছে অভিযোগ। এজন্য উদ্বৃত্ত মজুদকে দায়ী করছেন চালকল মালিকেরা। তাদের দাবি, এই মুহূর্তে দেশে বছরে চালের উৎপাদন প্রায় 4 কোটি টন। চাহিদা মিটিয়েও প্রতি বছর উদ্বৃত্ত থাকছে 1.5 থেকে 2 লাখ টন চাল। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার হাস্কিং মিল মালিকেরা দেখা করেন বাণিজ্য মন্ত্রীর সঙ্গে। চাল রপ্তানিতে বিধিনিষেধ তুলে নেওয়ার দাবি জানান তারা। তারা বললেই তো হবে না, আমরা আমাদের সব কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়ের কাছে শুনি। কারণ একটা সেন্সিটিভ ব্যাপার, চাল এক্সপোর্ট করতে দিলাম, তারপরে দেখা গেল আবার চালের দাম বা কম বেড়ে গেল। খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় সবার সাথে কথা বলবো। এ সময়ে মন্ত্রী বলেন, চাল সত্যিই উদ্বৃত্ত থাকলে রপ্তানিতে বাধা থাকবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, রমজানে যেসব পণ্যের তীব্র চাহিদা থাকে সেগুলোর পর্যাপ্ত মজুদ আছে। বেশি মুনাফার জন্য কেউ যাতে পণ্য মজুদ করতে না পারে সে ব্যাপারে সরকারের কঠোর অবস্থান জানান তিনি। যা দরকার প্রয়োজন তার চেয়ে বেশি ইম্পোর্ট করা আছে। আমরা ফুল বাজার মনিটর করছি যে কোথায় কি, কোথাও কেউ সুযোগ নিচ্ছে কিনা সেটা লক্ষ্য করছি। বাণিজ্য মন্ত্রী জানান, রমজান ও ঈদের সময়ে মহাসড়কে চাঁদাবাজি ঠেকাতে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। রমজান উপলক্ষে শিগগিরই টিসিবি খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করবে বলেও জানান মন্ত্রী। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তুরাগার বুড়িগঙ্গা পাড়ের উচ্ছেদ করা জায়গায় মাস না পেরোতেই আবার নতুন করে দেয়াল আর বাড়ি বানানো হচ্ছে। উচ্ছেদের পর বিআইডব্লিউটি এর কোনো নজরদারির ব্যবস্থা না থাকায় অবৈধ দখলদাররা আবারও প্রকাশ্যে নির্মাণ কাজ শুরু করে বলে স্থানীয়দের অভিযোগ। বৃহস্পতিবার সারাদিন বুড়িগঙ্গা ও তুরাগ তীর ঘুরে মিলেছে এই চিত্র। নদী রক্ষায় উচ্ছেদ অভিযানে কিছুদিন আগে উচ্ছেদ করা বুড়িগঙ্গা তীরের বর্তমান অবস্থা এটি। উচ্ছেদ অভিযানে ভেঙে ফেলা বাড়ির পুনর্নির্মাণ চলছে। গ্রুপ প্রোডাক্ট অ্যান্ড ফুটওয়্যার কারখানাটি ঝাউচর এলাকায় বুড়িগঙ্গার পাড়ে। নদীর জমি দখল করায় ফেব্রুয়ারি মাসে এর সামনের অংশ সীমানা প্রাচীর গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। এখন আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়ার কাজ চলছে। উপরে পানি লাইনের কাজ করতে আসছে। নির্দিষ্ট কোনো সীমানা দেয় না যে এতটুকু পর্যন্ত আপনারা করেন বা কিছু। ওরা যতটুকু ভেঙে দেওয়া গেছে আমরা অতটুকুই পুরোটাই ভেঙে ফেলছি। আমরা আবার নতুন করে ওয়াল করে নিচ্ছি। নদী তীরের যেসব অংশে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, অভিযানের পর সেই অংশ সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই বাড়িটি ফেব্রুয়ারি মাসে বিআইডব্লিউটিএ অবৈধ দখলদার হিসেবে এখানে উচ্ছেদ চালিয়ে গেছে, কিন্তু এখন এই বাড়িটি আবার পুনর্নির্মাণ করা হচ্ছে। শুধু এই বাড়িটিই নয়, উচ্ছেদ অভিযানে ভেঙে দেয়া অনেক বাড়িরই পুনর্নির্মাণ চলছে কামরাঙ্গীরচর, ঝাউচর এবং নবাবেরচর এলাকায়। আলোচিত এই বাড়িটি দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের। 3 দিন ধরে কাজ চলছে বলে জানায় বাড়ি নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার। কাজল সাহেবের শ্বশুরের বাড়ি,
ওনার কি নিস্তালাটাকে ঠিক করে আর কি একটা দারোয়ান থাকার মতো আর কি যারা প্লেস করতেছে। একই চিত্র তুরাগ তীরেও চন্দ্রিমা হাউজিংয়ের গুড়িয়ে দেওয়া সীমানা প্রাচীর আগের জায়গায় আবারও নির্মাণ করা হয়েছে। নদের অন্য পারে আবাসন প্রকল্পের ভরাট করা স্থানে দেখা মিলেছে নদীর নতুন সীমানা পিলারের। ঢাকা উদ্যান এলাকায় ভেঙে দেওয়া বাড়ির সামনে ভরাটের নতুন চিত্র। দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেয় অভিযানের সুফল মিলছে না বলছেন নদী গবেষকরা। আপনি একজনকে শাস্তি দেন, দেখবেন বাকি কেউ আর যাচ্ছে না। আপনি তো আইন মানছেন না, আইন যা বলছে আপনি সেটা পালন করেন, তাইলে আর উদ্ধারকৃত জায়গা দখল হবে না। যারা করাপশন করেছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। দু একটা শাস্তি হলে তাহলে এটা ঠেকবে, আদারওয়াইজ থাকবে না। দ্রুত আইনি পদক্ষেপ না নিলে এ ধরনের অভিযানে শুধু রাষ্ট্রীয় অর্থ অপচয়ই হবে, নদী দখল ঠেকানোও কঠিন হবে বলছেন সংশ্লিষ্টরা। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধ জাদুঘরে শুরু হয়েছে ৭ম আন্তর্জাতিক মুক্তি ও মানবাধিকার প্রামাণ্যচিত্র উৎসব। 5 দিনের উৎসবে বাংলাদেশসহ 13 দেশের তথ্যচিত্র প্রদর্শিত হবে। এবার রোহিঙ্গা পীড়ন প্রতিপাদ্য ধরে সাজানো হয়েছে উৎসবের প্রদর্শনী তালিকা। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মুক্তিযোদ্ধা ও সঙ্গীতজ্ঞ সুজিও শ্যাম। এ বছরের উৎসবের মূল প্রতিপাদ্য রোহিঙ্গা পীড়ন। তখন মনে হয়েছে যে আমি ওনাকে নিয়ে কাজ করতে চাই। উৎসবে রয়েছে এক্সপোজিশন অফ ইয়াং ফিল্ম ট্যালেন্ট শিরোনামের একটি কর্মশালাও। আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এই উৎসবের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে বঙ্গবন্ধু দ্য লিবারেটর। আমি মনে করি বিরল। তৈমুর সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। ওসি মোয়াজ্জেমের দায়িত্বে অবহেলার প্রমাণ, নুসরাত হত্যায় মাদ্রাসা কমিটির কয়েকজনের সংশ্লিষ্টতা। চাকরি প্রার্থী ঠেকানো সন্ত্রাসে উদ্বিগ্ন হাইকোর্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যার প্রভাষক নিয়োগ স্থগিত। উচ্ছেদের পাশাপাশি বুড়িগঙ্গা ও তুরাগ তীরে ফের দখল, উঠছে সীমানা প্রাচীর, নতুন করে মাটি ভরা। ভোটার তালিকা হালনাগাদে অন্তর্ভুক্ত হচ্ছেন তৃতীয় লিঙ্গের মানুষ, রোহিঙ্গাদের ঠেকাতে বিশেষ কমিটি। চাল রপ্তানির সুযোগ দিতে নমনীয় বাণিজ্যমন্ত্রী, রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে কঠোর অবস্থান। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।